অনেক দিন আগের কথা। দূরের এক ছোট্ট গ্রামে থাকতো এক গরিব পরিবার। বাবা মা আর তাদের ছোট্ট মেয়ে মায়া। তারা অনেক গরিব ছিল, তাই তাদের জীবনটা দুঃখে ভরা ছিল, কিন্তু ভালোবাসা ছিল ভরপুর। মায়ার বাবা শহরে একটা কারখানায় কাজ করত, আর সেই টাকা দিয়েই তাদের সংসার চলতো। মেয়ের স্কুলের খরচ এবং তারা যেই বাড়িতে থাকতো সেই বাড়ির ভাড়াও সেখান থেকেই দেওয়া হতো, তাই তারা নিজেদের কোনো ইচ্ছাই পূরণ করতে পারতো না। আজকে মাসের 5 তারিখ হয়ে গেল, কিন্তু এখনো তোমার বেতন আসেনি। এদিকে ঘরের সব খাবার ফুরিয়ে গেছে। মেয়ের স্কুলের বেতন দিতে হবে, আর 10 তারিখ হলেই বাড়ির মালিকিন ভাড়া নিতে চলে আসবে। এই কথা বলে সাদিয়া মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। তখন মায়ার বাবা সব কথা শুনে কোনো কথা না বলে কিছু একটা ভাবতে থাকে। তাই দেখে সাদিয়া বলে, কি গো, আমি শুধু কথা বলেই যাচ্ছি, তুমি কিছুই বলছো না। তুমি কিছু বলো, আমি আর এইসব টেনশন নিতে পারছি না। তখন মায়ার বাবা সাদিয়ার দিকে তাকায় আর বলে, আমি কি করব বলো, আমার মাথায় কিছুই আসছে না। আর তুমি তো জানো আমি যেখানে কাজ করি সেখানে এইভাবে বেতন দেওয়া হয় না, তাই আমাদের কষ্ট ছাড়া আর কোনো উপায় নেই। মায়ার বাবার এই কথা শুনে সাদিয়া বলে, আমি সব কিছুই জানি, তাই তোমাকে কত করে বলেছি এই কোম্পানির ছেড়ে অন্য কোথাও কাজ নাও, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনো না। এদিকে মেয়েটাও ভালো কোনো খাবার খেতে পারছে না। তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়, কারোর থেকে টাকা ধার দেনা করা যায় কি না। এই কথা বলে মায়ার বাবা কাজ করতে চলে যায়। সেই সাথে মায়া তার স্কুলে চলে যায় এবং সাদিয়া মন খারাপ করে ঘরের কাজ করতে থাকে। এইভাবে কয়েকদিন কেটে যায়, কিন্তু মায়ের বাবা বেতন পায় না, তাই তাদের অনেক কষ্ট করে চলতে হয়। আর একদিন মায়া বলে, মা, আমার জন্য আজকে মাংস রান্না করবে? কতদিন ধরে মাংস খাই না, তাই আমার অনেক খেতে ইচ্ছে করছে। তখন মেয়ের কথা শুনে তার মা মন খারাপ করে বলে, মায়া, তোর বাবা তো এখনো বেতন পায়নি, ঘরে কোনো মাংস তো দূরের কথা, ভাত রাঁধার চালটাও ফুরিয়ে আসছে, তাই আমি তোকে মাংস খাওয়াতে পারবো না। এই কথা বলে সাদিয়া মন খারাপ করে ফেলে। অন্যদিকে মায়ের কথা শুনে মায়া কান্না করে দেয় আর বলে, মা, আমি তোমাদের কাছে কিছু চাইলেই তোমরা শুধু টাকা নেই করো। তুমি আমাকে স্কুলে টিফিনও দাও না, কিন্তু আমার স্কুলে সবাই কত কিছু খায়, আমি শুধু খেতে পারি না। এই কথা বলে মায়া কান্না করতে থাকে। তখন মেয়ের কান্না দেখে সাদিয়া মেয়েকে সান্ত্বনা দিয়ে বলে, মায়া, তুই কান্না করিস না, আমি তোকে মাংস রান্না করে খাওয়াবো। তোর বাবার বেতনটা হোক, আর এই কয়েকটা দিন আমাকে সময় দে মা। মায়া তার মায়ের কোনো কথাই শুনলো না, আর কান্না করতে করতে ঘরে চলে যায়। তার একটু পর মায়ার বাবা বাড়িতে ফেরে। তখন সাদিয়ার মন খারাপ দেখে তিনি বলে, মায়ার মা, তোমার মন খারাপ কেন? বাড়ির মালিকিন এসেছিল নাকি? তিনি কি উল্টে পাল্টা কিছু বলে গেছে? এই কথা বলে মায়ার বাবা দাঁড়িয়ে থাকে। তখন সাদিয়ার মন খারাপ করে মেয়ের সব কথা খুলে বলে। তখন সাদিয়ার কথা শুনে মায়ার বাবা বলে, আমি বেতন পেয়ে গেছি, আর তোমাদের কষ্ট করতে হবে না, আমি সবার ইচ্ছা পূরণ করে দেব। এই কথা বলে মায়ার বাবা বাজার করতে চলে যায়। তার একটু পর বাড়ির মালিকিন ভাড়া নিতে চলে আসে। তখন সাদিয়া বাড়ি ভাড়া দিয়ে দেয়, তাই মালিকিন খুশি মনে বাড়ি ফিরে যায়। অন্যদিকে মায়ের বাবা অনেক সবজি, মাংস ও অন্যান্য তরকারির জিনিস কিনে নিয়ে আসে। তা দেখে সাদিয়া অনেক খুশি হয়ে যায় আর মেয়ের কাছে যায় আর বলে, মায়া, তোকে আর মন খারাপ করে থাকতে হবে না, তোর বাবা সব কিছু নিয়ে এসেছে, তাই আমি তোর জন্য আজকে মাংস রান্না করছি। এই কথা বলে সাদিয়া হাসতে থাকে। তখন মায়ের কথা শুনে মায়া খুশি হয়ে বলে, মা, তুমি সত্যি কথা বলছো? আমি মাংস খাবো? কি মজা, আমি মাংস খাবো। তখন মেয়ের মুখে হাসি দেখে সাদিয়াও খুশি হয়ে যায়। তারপর সাদিয়া রান্না করতে চায়।
আর সবগুলো ভালো ভালো খাবার রান্না করে। আর যখন মায়া খেতে বসে তখন মাংস দেখে অনেক খুশি হয়ে যায় আর মাংস খেতে শুরু করে। পরের দিন মায়ের বাবা কাজ করতে কারখানায় যায়। তখন সেখানে অনেক ভারী বাক্স তুলতে গিয়ে তার পায়ে ব্যথাও লাগে আর তিনি পড়ে যায়। তাই তিনি কোনো কাজ না করতে পেরে বাড়ি চলে যায় আর চিকিৎসা করাতে গিয়ে সব টাকা শেষ হয়ে যায়। তাই সাদিয়া বলে, তোমার কাজ নেই, এদিকে আমি কিছুই করতে পারছি না। মেয়ের স্কুলের 2 মাসের বেতন দেওয়া হয়নি, বাড়ি ভাড়ার টাকাও নেই, এভাবে আর কতদিন চলবে? কি করব বলো? আমার যদি পায়ের সমস্যা না হতো তাহলে এমন কিছুই হতো না। এমন সময় মায়া স্কুল থেকে আসে আর বলে, মা, স্কুলের ম্যাডাম আমাকে বেতন পরিশোধ করতে বলেছে আর টাকা ছাড়া আমাকে স্কুলে যেতে বারণ করেছে। এই কথা বলে মায়া মন খারাপ করে নিজের ঘরে চলে যায়। এমন সময় বাড়ির মালিকিন বাড়ি ভাড়া নিতে চলে আসে আর বলে, ভাবি, মায়ের বাবা কোথায়? আজকে বাড়ি ভাড়া দেওয়ার কথা ছিল, তাই আমি এসেছি। আপনি মায়ের বাবাকে একটু ডেকে দিন। তখন বাড়ির মালিকিনের কথা শুনে সাদিয়া মন খারাপ করে বলে, আপা, আপনি তো আমাদের সব কথাই জানেন। আর মায়ের বাবা অসুস্থ, তার জন্য বাড়ি ভাড়া আটকে আছে। তাই আর কয়েকটা মাস সময় দিন, আমরা তার মধ্যেই সব টাকা দিয়ে দেব। আমি আপনার কোনো কথাই শুনতে চাই না। আপনি আজকের মধ্যে ভাড়া পরিশোধ করতে না পারলে আমার বাড়ি ছেড়ে চলে যান। তাদের কাছে কোনো টাকা ছিল না, তাই তারা সবাই বাড়ি থেকে বের হয়ে যায় আর তারা পথে হাঁটতে থাকে। খাবার নেই, মাথার ওপর ছাদ নেই, শুধু একে অপরের ওপর ভরসা করে হাঁটতে থাকে আর মায়ের বাবা হুইল চেয়ারে করে যেতে থাকে। তারা অনেক দূরে যাওয়ার পর রাস্তার পাশে একটা গাছের নিচে দাঁড়ায়। মা কাঁদছে, মেয়েও কাঁদছে, বাবা ব্যথায় বসে আছে। তখনই হঠাৎ করে আকাশে আলো ঝলমল করে ওঠে আর এক ভদ্র পোশাক পরা পরী প্রকট হয় আর মৃদু হাসি দিয়ে বলে, ভয় পেও না, আমি ভালো পড়ি। তোমাদের কষ্ট আমি দেখেছি, তোমরা সৎ আর পরিশ্রমী, তাই তোমাদেরকে আমি সাহায্য করব। মায়া তখন আশ্চর্য হয়ে বলে, পরি, আপনি সত্যি বলছেন? আমাদেরকে সাহায্য করবেন? আমরা আবার ঘরে থাকতে পারবো? মায়ার কথা শুনে তখন পরি বলে, হ্যাঁ, আমি সত্যি কথা বলছি, কিন্তু তার জন্য তোমাদের সৎ থাকতে হবে। যতদিন তোমরা সৎ পথে থাকবে ততদিনই তোমরা সেই ঘরে থাকতে পারবে। পরিমা, আমরা তোমার সব কথা মেনে চলবো আর কোনোদিনও লোভ করব না। তুমি শুধু আমাদেরকে থাকার মতো একটা জায়গা তৈরি করে দাও। তখন সাদিয়ার কথা শুনে পরি তার জাদুর ছড়ি নাড়ায় আর এক ঝলমলে আলো তারা এক সুন্দর সোনার ঘরে চলে যায়। চারিদিকে ঝলমলে সোনার ঘর এবং ঘরের ভেতরে সমস্যার কিছু সোনার তৈরি ছিল। আর এই সব কিছু দেখে সাদিয়ার মায়া ও তার বাবা অনেক খুশি হয়ে যায় এবং জাদুর পরীকে তারা ধন্যবাদ জানায়। তারপর পরি সেখান থেকে চলে যায়। সাদিয়া তখন খুশি হয়ে বলে, আহা, এত সুন্দর ঘর আর সব কিছুই সোনার তৈরি, যা আমরা কোনোদিনও চোখেই দেখিনি। আমাদের আর কষ্ট করতে হবে না, আমরা সবাই ভালো থাকবো। এই কথা বলে সাদিয়া হাসতে থাকে। তারপর তারা সবাই সেই জাদুর ঘরে থাকতে শুরু করে। সেই সাথে মায়ের বাবার পাও ভালো হয়ে যায়। তাই তাদের সবার দিনগুলো ভালোই কেটে যাচ্ছিল। কিন্তু একদিন সাদিয়ার মনে লোভ জন্ম নেয়। তাই সে বলে, এত সোনা রূপা আছে, যদি সব আমার হতো, যদি আমি আরো বেশি ধন সম্পদের মালিক হতে পারতাম তাহলে আরো বেশি ভালো হতো। তারপর থেকে সাদিয়া আরো ধনী হওয়ার জন্য কোনো গরিব অভাবী মানুষদেরকে সাহায্য করতো না। আর যদি কেউ সাহায্য চাইতো তাদেরকেও দূর দূর করে তাড়িয়ে দিত। তা দেখে পরি তাদের আবারও রাস্তায় নিয়ে আসে। আর পরীর এমন কর্মকাণ্ড দেখে সাদিয়া পরীর কথা মনে করে। তাই সাদিয়া হাত জোড় করে বলে, হে পরি, আমি ভুল করেছি। আমি শুধু আমার কথা ভেবেছি। দয়া করে আমাদেরকে ক্ষমা করে দিন। আমি এই ভুল আর কখনোই করব না। তখন সাদিয়ার কথা শুনে পরি তাদেরকে ক্ষমা করে দেয় এবং তাদের সব কিছু ফিরিয়ে দেয়।
তারপর থেকে তারা আবারও সেই জাদু সোনার ঘরে থাকতে শুরু করে। সেই সাথে গ্রামের সকল গরিব দুঃখী মানুষদেরকেও সাহায্য করতে থাকে। অনেক দিন আগের কথা, কাশিনগঞ্জ নামের একটা সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে এক কোণে 3 অনাথ বোন বাস করত। তাদের ঘরটা ছিল ভাঙাচোরা খড়ের ঘর। বড় বোন রূপা, মেজ বোন সোনা আর ছোট বোন মীরা। তাদের মা বাবা ছোটবেলায় মারা যায়। অন্যদিকে তাদের বাইরের জমি সম্পত্তি কিছুই ছিল না, তাই তাদেরকে অনেক কষ্ট করে থাকতে হতো। কিন্তু তাদের মধ্যে ছিল ভালোবাসা, একে অপরকে আঁকড়ে ধরে রাখার লড়াই। একদিন সকালে মীরা বলে, আপু, গত 2 দিন ধরে শুধু পান্তা ভাত খেয়ে দিন কাটাচ্ছি। আজকে তো সেটাও জুটলো না, তাহলে আজকে খাবার না খেয়েই দিন কাটাতে হবে। ছোট বোনের কথা শুনে মেজ বোন সোনা বলে, আপু, আমারও অনেক খিদে পেয়েছে, কিন্তু ঘরে কোনো খাওয়ার জিনিস নেই। আমরা আর কতদিন এভাবে থাকবো? এই কথা বলে সোনা ও মীরা কষ্টে ভরা মুখ নিয়ে দাঁড়িয়ে থাকে। তখন তাদের কষ্ট দেখে বড় বোন রূপা বলে, তোমরা আজকের দিনটা কষ্ট সহ্য করো, আর কোনো চিন্তা নেই। আমি জমিদারের বাড়িতে কাজ পেয়েছি, কাল থেকে সেখানে কাজ করতে যাব। আমার রোজগারেই তোমাদেরকে খাওয়ার ব্যবস্থা করব। বড় বোনের কথা শুনে মীরার চোখে পানি চলে আসে। তাই সে বলে, আপু, তোমারও কাজ করার বয়স হয়নি, কিন্তু আমাদের জন্য তোমাকে কাজ করতে হচ্ছে। তুমি একা এত কষ্ট করবে? মীরার কথা শুনে সোনা মন খারাপ করে বলে, আপু, একা কাজ করলে তোমার অনেক কষ্ট হবে, তাই আমরাও তোমার সাথে কাজ করতে চাই। তুমি কি আমাদেরকে কাজে নিয়ে যাবে? তখন বোনেদের কথা শুনে রূপা স্নেহ ভরা কণ্ঠে বলে, আমার কোনো কষ্ট হবে না। আর বাবা মা মারা যাবার সময় বলে গিয়েছে আমি যেন তোদেরকে দেখে রাখি। তাই আমি চাই তোরা পড়াশোনা করবি আর একদিন ভালো মানুষ হবি। তারপর রূপা ঘরের কাজ করতে থাকে। অন্যদিকে বোনের কষ্টের কথা ভেবে তারা 2 বোন অনেক কষ্ট পায়। পরের দিন সকালে রূপা জমিদারের বাড়িতে কাজ করতে চলে যায়। রূপা ছোট বলে জমিদার তাকে দিয়ে ঘরের সমস্ত কাজ করাতো। তাই রূপা ভোর থেকে রাত পর্যন্ত খাটতে থাকতো। ঝাড়ু দেওয়া, বাসন মাজা, রান্না করা সব কাজ সবই একাই করত। একদিন জমিদারের বউ কঠোর গলায় বলে, এই রূপা, কাজটা ঠিকঠাক করে করছো তো? না হলে কিন্তু মাইনে কেটে রেখে দেব। তাই সব কাজ সুন্দর করে গুছিয়ে করবে। তখন রূপার চোখে কষ্ট নিয়ে নরম কণ্ঠে বলে, জি কাকিমা, আমি সব কাজ সুন্দর করে শেষ করছি। তাই দয়া করে আমার কাজ থেকে ছাড়িয়ে দেবেন না, আর মাইনে কাটলে আমার বোনেদেরকে না খেয়ে থাকতে হবে। ঠিক আছে, আর কথা বলতে হবে না। এবার বাকি কাজগুলো ভালো করে শেষ করো। এই কথা বলে জমিদারের বউ সেখান থেকে চলে যায়। অন্যদিকে রূপা সন্ধ্যা পর্যন্ত কাজ করতে থাকে। তারপর জমিদারের বউ আগের দিনের কিছু বাসি খাবার একটা ব্যাগে ভরে নিয়ে আসে আর রূপার হাতে দিয়ে বলে, রূপা, এই খাবারগুলো তোমার বোনেদের জন্য নিয়ে যাও, আর সকাল সকাল কাজ করতে চলে এসো। কাকিমা, আপনাকে অনেক ধন্যবাদ। আমার বোনেরা কয়েকদিন ধরে পান্তা খেয়ে আসছে, আর এগুলো দেখলে তারা অনেক খুশি হবে। এই কথা বলে রূপা জমিদারের বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরে যায়। তখন রূপার হাতে খাবারের ব্যাগ দেখে তারা 2 বোন অনেক খুশি হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে খাবার খেতে বসে যায় আর খেতে থাকে। অসহ্য পরিশ্রম করেও তারা রূপা হাসি মুখে সব সহ্য করত, কারণ তার ছোট্ট ছোট্ট 2 বোনের হাসি ছিল তার বেঁচে থাকার শক্তি। এইভাবে দিনগুলো কেটে যেতে লাগলো। রূপাও নিজের শরীরের কথা না ভেবে কঠোর পরিশ্রম করতে লাগলো। তাই একদিন হঠাৎ রূপা ভেঙে পড়ল জ্বরে। বিছানা থেকে সে উঠতেই পারছিল না। তা দেখে মীরা বলে, আপু, তুমি এখনো বিছানায় শুয়ে আছো? জমিদারের বাড়িতে কাজ করতে যাবে না? বেলা তো বয়েই চলেছে। তখন মীরার কথা শুনে রূপা বিছানায় শুয়ে থেকেই বলে, বোন রে, আমার জ্বরে গা পুড়ে যাচ্ছে, আর উঠতে গেলেই মাথা ঘুরছে, তাই আজকে আর কাজে যেতে পারবো না।
এই কথা বলে রূপা চোখ বন্ধ করে শুয়ে থাকে। সেই সময় সোনা ঘরে আসে। তখন বোনকে শুয়ে থাকতে দেখে মীরাকে বলে, মীরা আপু, কি হয়েছে আপুর? এইভাবে শুয়ে আছে কেন? আমি তো কোনোদিন আপুকে এই সময় শুয়ে থাকতে দেখিনি। তখন সোনার কথা শুনে মীরা সব কথা বলতে থাকে। আর মীরার কথা শুনে সোনা বলে, বোন, এবার মনে হচ্ছে আমাদেরকে দায়িত্ব নিতে হবে। আপু সব করেছে আমাদের জন্য, এবার আমরাই কিছু করব। তারপর থেকে ছোট্ট সোনা খেতে খামারে দিনমজুরের কাজ করতে শুরু করলো। কড়া রোদে কাজ করতে করতে হাতের তালুতে ফোসকা পড়তো, তবুও সে হাল ছাড়েনি। অন্যদিকে মীরা পাশের গ্রামে গিয়ে কাপড় এনে সেলাই করতে লাগলো। তখন সেখানে এক মহিলা আসে আর বলে, তোমাদের তো বাবা মা নেই শুনেছি, কিন্তু তুমি পড়াশোনা করার বয়সে এভাবে কাজ করছো কেন? তখন মহিলার কথা শুনে মীরা মন খারাপ করে বলে, আমরা 3 বোন, আর আমি এতদিন স্কুলেই পড়েছি, কিন্তু এখন আমাদের বড় বোন অসুস্থ, তাই তাকে বাঁচাতে আমাদের কাজ করতে হচ্ছে। আপু যদি সুস্থ হয়ে যায় তাহলে আমরা আবারও স্কুলে পড়তে যাব। মা, তোমার কথা শুনে অনেক ভালো লাগলো, আর আমি তোমাকে দোয়া করছি তোমরা যেন অনেক ভালো থাকো। এই কথা বলে মহিলা চলে যায়। অভাব তাদের ঘিরে ছিল, কিন্তু সততা আর ভালোবাসা দিয়ে তারা এগিয়ে যাচ্ছিল। রূপা একটু সুস্থ হতে লাগলো, তাই এক রাতে তারা 3 বোন আকাশের দিকে তাকিয়েছিল। তখন হঠাৎ তাদের চাঁদের আলো ঝলমল করে ওঠে, বাতাসে ফুলের সুবাস ছড়িয়ে পড়ে, সেই সাথে এক সুন্দরী পরী ভেসে ওঠে। তখন তারা 3 বোন চমকে যায়। আর মীরা বলে, কে কে আপনি? আপনাকে তো আমাদের মতো সাধারণ মানুষ মনে হচ্ছে না। আপনি কোথা থেকে এসেছেন, আর আমাদের মতো গরিবদের কাছে বা কেন এসেছেন? তখন মীরার কথা শুনে পরী হেসে নিজের পরিচয় দেয় আর বলে, হ্যাঁ সৎ বোনেরা, তোমাদের ভালোবাসা আর পরিশ্রম আমাকে ছুঁয়ে গেছে, তাই আমি তোমাদেরকে সাহায্য করতে এসেছি। মীরার কথা শুনে তারা চোখ বড় বড় করে বলে, পরী, তুমি সত্যি আমাদেরকে সাহায্য করতে এসেছো? আর আমাদের কোনো অভাব থাকবে না? আমরা কি আবারও স্কুলে পড়তে যেতে পারবো? মীরার কথা শুনে পরী হেসে বলে, হ্যাঁ, আমি সত্যি কথা বলছি, আর আমি ফুলের পরী। আজ থেকে তোমাদের জীবনে আর কোনো দুঃখ কষ্টই থাকবে না। তোমাদের জীবন সুখে শান্তিতে ভরে উঠবে। তখন পরীর কথা শুনে সোনা মন খারাপ করে বলে, জানো পরী, গ্রামের সবাই আমাদের 3 বোনকে অপয়া অলক্ষী বলে। এখন আপনি যদি আমাদেরকে সাহায্য করেন তাহলে আমরা অনেক উপকৃত হতে পারবো, আর কেউ আমাদেরকে মন্দ কথা বলতে পারবে না। এই কথা বলে সোনা মন খারাপ করে ফেলে। তখন পরী বলে, বোন, তোমরা ধৈর্য ধরেছিলে, আর তোমাদের বিশ্বাসী হলো আসল সম্পদ, তাই তোমরা এভাবে সৎ ও ধৈর্যশীল থেকো। এই কথা বলে পরী তার জাদুর ছোঁয়ায় গ্রামের মাঝখানে একটা অসাধারণ ঘর তৈরি করে দেয়, যা ছিল রঙিন ফুল দিয়ে সাজানো। দেওয়ালগুলো ফুলের লতা পাতায় ঢাকা, জানালার পর্দা ঝরে পড়া পাপড়ি দিয়ে তৈরি, বাগানে সুবাসিত গন্ধরাজ আর বেলি। তখন এই সব কিছু দেখে তারা 3 বোন চমকে যায় আর ফুলপরীকে ধন্যবাদ জানায়। তারপর ফুলপরী সেখান থেকে চলে যায় এবং তারা 3 বোন ফুলের ঘরে ঢুকে তখন পা রাখতেই মিষ্টি সুগন্ধে ভরে গেল চারিদিক। সোনা অবাক হয়ে বলে, এটা কি সত্যি? যেন স্বপ্নের মতো। আমরা কি এই সুন্দর ঘরে আজ থেকে থাকবো? আমাদের আর কোনো দুঃখ কষ্টই থাকবে না। তার গ্রামের মানুষেরা আমাদেরকে দেখে হাসি তামাশাও করতে পারবে না। মীরা আনন্দে লাফিয়ে বলে, এগুলো সব সত্যি, আর আপুকেও কষ্ট করতে হবে না। আমাদের সব অভাব দূর হয়ে যাবে, আর সততাই পাবে মানুষের ভাগ্য বদলাতে। আমাদের এই ঘর তার উদাহরণ। মীরার এই কথা শুনে রূপা হেসে বলে, বোন, তুই একদম ঠিক কথাই বলেছিস। আর এই ঘর শুধু ফুলের নয়, আমাদের ভালোবাসা ও সততার ঘর, যা আমাদের পাশাপাশি গ্রামের সকল গরিব দুঃখী মানুষদের বিপদাপদে সাহায্য করবে। বড় বোনের কথা শুনে সোনা বলে, আপু, আমরা তোমার কথাগুলো মনে রাখবো, আর গ্রামের সবাই যেন আমাদের মতো সৎ পথে চলতে পারে, আমরা তারই শিক্ষা দেব।
সোনার কথা শুনে মীরা ও রূপা অনেক খুশি হয়। তারপর থেকে তারা 3 বোন সেই জাদুর ফুলের ঘরে হাসি আনন্দে থাকতে শুরু করে। সেই সাথে তাদের আর কোনো দুঃখ কষ্টই থাকে না। মীরা আর সোনা আবারও পড়ালেখা শুরু করে। সেই সাথে রূপা সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। তারা নিজেদের জীবনে সুখ ফিরিয়ে পায়, কিন্তু শুধু নিজেদের জন্য নয়, তারা গরিব অসহায় মানুষদেরকেও সাহায্য করতে থাকে এবং তারা 3 বোন সবার সাথে মিলেমিশে আনন্দে দিন কাটাতে থাকে।